জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম সাহাব। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার এই নিষেধাজ্ঞার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক ছাড়াও প্লাস্টিকজাত পণ্য, কাঠের আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য, বিভিন্ন ফল, জুস ও কার্বোনেটেড পানীয় ও তুলা আমদানিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের তৈরি পোশাকের ক্ষেত্রে কোনো স্থল বন্দর অনুমোদিত হবে না, তবে কেবল নবসেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি চালু থাকবে। সংস্কারের নামে সুকৌশলে নির্বাচনের রোডম্যাপ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। শনিবার রাতে গুলশানে একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সামর্থ্য নিয়েও জনমনে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সীমান্তে করিডোর কিংবা বন্দর ব্যবস্থাপনার বিষয়ে নির্বাচিত সরকারের সিদ্ধান্ত দেয়া উচিত বলেও মনে করেন তিনি। এছাড়াও তারেক রহমান অভিযোগ করে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি। পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, তার দল সবসময় জনগণের পাশে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং কর্ম পরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে। প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। জনগণের একমাত্র ম্যান্ডেট শুধু নির্বাচন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। শনিবার বিকেলে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। বিকেল ৩টায় নগরীর সার্কিট হাউস মাঠে শুরু হয় সমাবেশ। তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে খুলনা ও বরিশাল সহ বিভিন্ন জেলা থেকে সমবেত হন নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশে যোগ দেন তারা। শুরুতেই বক্তব্য রাখেন স্থানীয় বিভাগীয় নেতারা। এ সময় দলকে সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। তারা বলেন, তরুণ সমাজের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে বিএনপি। পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশ। তারুণ্যের সমাবেশ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় খুলনা নগরী। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সাম্য এবং মানবিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। এখান থেকে আমরা তরুণের যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠার আদায়ের শপথ এখান থেকে আমরা নিয়ে যেতে চাই। বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিরোধী দলের কার্যক্রমের বাধা দেয়নি, সন্ত্রাসী কার্যক্রম করেনি, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে নগরীর কাজীর দেউরি দলীয় কার্যালয়ে বিএনপির বিভাগীয় সদস্য নবায়ন
কার্যক্রম উদ্বোধনের সময় তিনি একথা বলেন। খসরু বলেন, ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত ব্যক্তিরা কেউ যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেউ ফ্যাসিস্টের দোসরদের সদস্য করলেও তাকেও শাস্তির আওতায় আনা হবে। এছাড়া দুর্নীতিবাজ, অসামাজিক ব্যক্তি বা সন্ত্রাসীদের কোনোভাবেই সদস্য না করার বিষয়ে সজাগ থাকার নির্দেশনা দেন তিনি। আমির খসরু বলেন, নতুন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ চায় মানুষ। শুধু রাজনীতি নয়, সব ধরনের মানুষের অংশগ্রহণে অর্থনীতিতেও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না সে কাকে ভোট দিছে, আমরা জানি না। কিন্তু সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে জনগণের রোশনলে পড়ার আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ তরুণ দলের আলোচনা সভায় এই আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, করিডোরের মতো বড় বড় সিদ্ধান্ত নয়, দেশের মানুষ প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এদেশের প্রতি ভারত নাখোশ, অথচ এদেশের এত মানুষ যে মারা গেল তারা তখন সেটি দেখে না। খালেদা জিয়ার উপর হওয়া অন্যায়ও তারা দেখেনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে কারো কথা না শুনে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান, যাতে সকল দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে। গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে। প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ দেশ গঠনে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সকালে বাউল দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। মঈন খান আরও বলেন, বিএনপি দেশের স্বাধীনতা আর গণতন্ত্রে বিশ্বাস করে। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে যেন আবার বাংলাদেশে আরেকটি স্বৈরাচারী সরকার চলে আসবে, একথা কিন্তু ঠিক এই ভাষায়, স্পষ্ট ভাষায় বিগত কয়েক মাসে অনেকেই বলেছে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কাকে ভোট দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব দেবে সেটা কি তারা ইতিমধ্যেই বুঝে ফেলেছে? এবং বুঝে ফেলেছে বলেই কি তারা ভয় পাচ্ছে? আজকে যারা একথা বলছে তারা কি আসলে আগামীতে আরেকটি সেরকম জালিয়াতির নির্বাচনই করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের আসে? ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে ঢাকাবাসীর ব্যানারে গত কয়েকদিনের আন্দোলনে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি, এই বিষয়টি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি। কারণ আমরা কোনো সময় মামলা না, নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি, এখনো রয়েছি, আগামীতেও থাকব। বিপ্লব সংহত না হওয়ায় আবারও অনৈক্য তৈরি হচ্ছে, যা ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শনিবার বিকেলে তেজগাঁওয়ে পত্রিকাটির কার্যালয়ে ৩৬ জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনে বিভিন্ন পক্ষের নেতা ও চিন্তকরা। জুলাই অভ্যুত্থানের
ইতিহাস সংরক্ষণের ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনা করেন আলোচকরা। বলেন, জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়গুলো ইতিহাস আকারে সংরক্ষণের প্রস্তাব করা হলেও উদ্দেশ্যমূলকভাবে পাঠ্যপুস্তকে তা জায়গা পেয়েছে শুধু কবিতা ও গল্প হিসেবে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ফের মুসলিম পরিচয় দেয়াতে হীনমন্যতা তৈরি হচ্ছে। কালচারাল ফ্যাসিস্টরা জুলাইয়ের চেতনা ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে অভিযোগ তোলেন ছাত্র শিবির নেতা সাদিক কায়েম। এদিকে আরেক অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজাহার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দল হিসেবে শুধু এনসিপির একার নয়। দেখেন, আমরা মুসলমান পরিচয় একটা হীনমন্যতা তৈরি হয়েছে এখন, যে আপনি মানে মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন। আপনি আমাদের দেশে হিন্দু হয়ে আপনি অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি বৌদ্ধ হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি খ্রিস্টান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন না। আপনার মুসলমান পরিচয়টা রাইখা এসে আপনাকে অসাম্প্রদায়িক হইতে হবে। অর্থাৎ এই যে আপনি দেখেন, এই আবার একটা কালচারাল কনফ্লিক্টের দিকে গিয়েছি, একটা সেকেন্ড ক্লাস। এটা আসলে আমাদের এখন আমরা মনে করি এই কালচারাল কনফ্লিক্টের মধ্য দিয়ে ফেসিবাদ, এই কনফ্লিক্টের মধ্যে ফেসিবাদের বীজটা হচ্ছে বপন করা থাকে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দরকার ছিল এই বিপ্লবটাকে সংহত করা, এবং এই সংহত করি নাই বলে এই বিপ্লব যারা সবাই মিলে সংগঠিত করেছেন তাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে, এবং এই অনৈক্যের সুযোগ তৈরি হওয়াতে আবার সেই পুরনো পতিত যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে। কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। 2025-26 অর্থ বছরের জন্য 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করার কথা রয়েছে। এডিপিতে সরকারি তহবিলের 1,44,000 কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে। তবে সংস্কার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি 71 লাখ টাকা। নতুন অর্থ বছরে 5 খাতে যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। খাতগুলো হচ্ছে পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি এবং স্বাস্থ্য। এছাড়া এডিপির সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 10 মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ সহ মোট প্রকল্প থাকছে 1,143টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 969টি, সমীক্ষার 19টি, কারিগরি সহায়তায় 97টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে 58টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে 990টি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক ঘোষিত শুল্ক নীতির চাপ মোকাবেলায় অন্তর্বর্তী সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শনিবার দুপুরে ঢাকা চেম্বারের আলোচনা সভায় তিনি আরও বলেন, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের 100টি পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের স্বস্তি দিতে কাজ করছে সরকার বলেও জানান তিনি। অন্যদিকে রপ্তানি পণ্যের যুক্তরাষ্ট্রের শুল্কারোপ দেশের অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি করবে না বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তবে শুল্কারোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি থেকে রেহাই পেতে দেশটিকে বাংলাদেশের বাজারে বিশেষ সুবিধা দিলে অন্যান্য দেশগুলোও একই প্রত্যাশা করতে পারে। তাই বিষয়টিকে বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করার কথা বলেন তিনি। আমরা এমএফএন সিস্টেমের বাইরে যেতে পারবো না। প্রথম দিনের চিঠিতে আমরা বলেছি যে আমরা 100টা প্রোডাক্টে দিব। Actually, it is about after a commodity compact. রেগুলেটরি ডিউটিজ ইত্যাদি সাপ্লিমেন্টারি ডিউটি আমরা কিছু কমাতে পারি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, এগুলিতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কম্প্রিহেন্সিভ ডাইনামিক রোলিং প্ল্যান নিয়ে আমার আগাতে হবে এটার জন্য, এবং এটার ভিতরে বোথ পলিটিক্যাল, স্ট্র্যাটেজিক, ডিফেন্স, এর সাথে ট্রেড,
ডেভেলপমেন্ট সবগুলো একসাথে বিবেচনায় রাখতে হবে। মোবাইলে আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান নগদ ফের দুষ্কৃতিকারীরা নিয়ন্ত্রণে নিয়েছে। ফলে পুনরায় অবৈধ টাকা বা ইমানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, সম্প্রতি আদালতের রায়ের মাধ্যমে নগদের ওপর বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ দুই প্রতিষ্ঠানই নিয়ন্ত্রণ হারিয়েছে। এই সুযোগে নতুন করে নগদের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করা শুরু হয়েছে। আগামী 19 তারিখে বিষয়টি সম্পর্কে আদালতে ফুল বেঞ্চের একটি শুনানি রয়েছে। তারপরেই নগদের পরবর্তী করণীয় এবং নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্টভাবে জানা যাবে। এর আগে প্রতিষ্ঠানটিতে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এদিকে নগদের অর্থ তছরূপের জন্য যাদের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক, তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা CEO নিয়োগ করা হয়েছে। এছাড়া গত 2 দিনের শীর্ষ পর্যায়ের 23 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মাইক্রোক্রেডিট ব্যাংক হলে নতুন উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন। সকালে মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রক সংস্থার ভবন উদ্বোধন করে এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, রেগুলেটরি অথরিটি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে তা নয়, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে এই অথরিটি। বলেন, ক্ষুদ্র ঋণ হচ্ছে সত্যিকারের ব্যাংক, যেখানে মানুষকে জামানতবিহীন ঋণ দেওয়া হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। অতিথিবৃন্দ, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের প্রধান ক্ষুদ্র ঋণ খাত গ্রাহক সংখ্যা ও সেবার পরিধি বিবেচনায় বিশাল আকার ধারণ করে। যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে। যে দেশে মাইক্রো ক্রেডিট হয় সে দেশেই প্রবলেম হয় রেগুলেশন, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের কোন ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না, এক্সিস্টিং ব্যাংকিং নিয়ম। তেমন বাড়ি বাড়ি বলে আসছি তোমাদের এত কথা চিন্তা করার কারণে, বাংলাদেশ অলরেডি এর সমাধান দিয়ে দিয়েছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, জাস্ট ফলো দেম, তাদের নিয়ম কানুন নিয়ে আসো, তোমরা সেভাবে করো। বহু দেশ সেটা অনুসরণ করেছে। তারা যেহেতু দেখছে যে এটা বড় হচ্ছে, এটাকে সামাল দিতে হবে। কাজে এটা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশে সহায়ক হয়েছে, সাহায্য করেছে যে জিনিসটা করে দেওয়ার জন্য। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মনোভার জন্য না। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি। রোববারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি তুলেছে 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজ চত্বরে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। 4 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু গত 30 এপ্রিল এই কমিটির সময়সীমা শেষ হলেও এখনো সমস্যার সমাধান হয়নি। আমরা এমন সময়ক্ষেপণের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যদি আবার মাঠে নামতে হয়, অর্থাৎ আমাদের দাবি মানা না হলে আমরা জনদুর্ভোগ এড়াতে এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হব। রাষ্ট্র যদি কোনো প্রকার, যেমন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক অদৃশ্য কালো ছায়া আমাদের শিক্ষার্থীদের ভাষায় শিক্ষা সিন্ডিকেটের দালালের দ্বারা যদি কোনো প্রকার আমাদের কার্যক্রমে কালক্ষেপণ করতে চায়, তাহলে সেই দালালকে আমরা টেনে হিচড়ে এনে জাতির সামনে উপযুক্ত বিচার উপহার দিব। অভিযোগ গঠনের 25 দিনের মাথায় ঘোষণা হলো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মৃত্যুদণ্ড দেয়া হয়েছে প্রধান আসামি হিটু শেখকে। তবে তার 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। শনিবার সকাল 8:45টার দিকে আদালতে আনা হয় 4 আসামিকে। রায় ঘোষণা করেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক M জাহিদ হাসান।
মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। তবে হিটু শেখের ছেলে সজীব ও রাতুল এবং স্ত্রী জাহেদা বেগমকে খালাস দেন আদালত। 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। গেল 6 মার্চ আগুড়া সদরের নিজনান্দু আলী গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া। পরে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে যাবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ওরা তো সারিয়ে দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ কাটায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ কাটায় রাখছে, কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এত যেন ওরা শাস্তি দেয়। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে আপিল দায়ের প্রয়োজনে আপিল দায়ের করা হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে বিস্ফোরক আইনের 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে আইভির বিরুদ্ধে 5টি মামলার মধ্যে 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। শনিবার দুপুরে আইভিকে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত দেখিয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরী শোন অ্যারেস্টের আদেশ দেন। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কায়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জ থানার 2টি বিস্ফোরক আইনের মামলায় আইভিকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। 2024 সালের 11 সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় এবং 13 সেপ্টেম্বর দায়ের করা অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আইভিকে গ্রেপ্তারের আবেদন করা হয়। এ সময় আদালত 2টি মামলার শুনানি শেষে আইভিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আইভিকে উপস্থিত রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে মমতাজকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক এসআই মনিরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 12 মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পরদিন 13 মে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে 6 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা। গত বৃহস্পতিবার আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা তৌফিক হাসান। এই আবেদনের উপর আসামিদের উপস্থিতিতে আজ শুনানি শেষে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শুনানিতে আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবী ছিলেন না। গত মঙ্গলবার রাত 11টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় 10 থেকে 12 জনকে আসামি করে মামলা দায়ের করেন। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন, কোনো ব্যক্তি অভ্যুত্থান করেননি। দীর্ঘ লড়াইয়ের ফসল এই গণ অভ্যুত্থান। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন। ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থান এনসিপির একক অর্জন নয়, এটি নিয়ে ঝগড়া বিবাদ না করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত স্বার্থ রক্ষা করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন, রক্তের একতা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে। কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। কারণ এইটা বলার মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন সকলের।
আপনারা দয়া করে গণ অভ্যুত্থান আমরা করেছি গণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য, জনগণের ক্ষমতা কায়েম করা এবং সকল ফ্যাসিস্ট শক্তির বিভিন্ন প্রতিষ্ঠান আমরা এটাকে ধ্বংস করার জন্য, উৎখাত করার জন্য আমরা এই লড়াই করেছি। আপনারা কিন্তু 5ই আগস্ট এটা পারেন নাই তরুণরা। চট্টগ্রাম বন্দরের প্রযুক্তিগত উন্নয়নে জামায়াত সহযোগিতা করবে, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বার্থ বিক্রি করে কোনো পদক্ষেপ গ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের সাথে মত বিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। সভায় জামায়াতের নেতারা বলেন, গেল 17 বছর জামায়াতের ইসলামী তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেননি। এখন সময় এসেছে সত্য তুলে ধরার। তবে কেউ কেউ ফ্যাসিবাদের পক্ষ নেয়ার চেষ্টা করেছে উল্লেখ করে তারা বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সকল ষড়যন্ত্র রুখতে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জামায়াত নেতাদের। চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এ মত বিনিময়ে অংশ নেন মহানগর জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতারা। ইনভেস্টমেন্ট আমরা চাই, বন্দরকে প্রযুক্তির দিক থেকে সিঙ্গাপুরের মানে আপনারা নিয়ে যান, আমরা সেটাও চাই, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা কোনো পদক্ষেপ কোনো অবস্থায় গ্রহণ করতে পারি না। বৈষম্যহীন একটি রাষ্ট্র চাই। আমাদের জামাত ইসলামীর সর্বোপরি আমরা 18 কোটি মানুষের জন্য আগামী দিনে যে চ্যালেঞ্জ সেটাই মোকাবেলা করতে চাই। চট্টগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্ত করে সংগঠনটি। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সন্ধ্যায় তাকে বহিষ্কার করে বিবৃতি দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনের চট্টগ্রাম শাখার আহ্বায়ক আরিফ মাইনুদ্দিন জানান, ছাত্রলীগ নেতার সঙ্গে যোগসাজশ, ভুয়া আইডি পরিচালনা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের প্রমাণ পেয়েছেন তারা। এছাড়া চাঁদাবাজির অভিযোগে যুগ্ম সদস্য সচিব আবুল বাসির নাইম এবং সংগঠক শাহরিয়ার শিকদারকেও বহিষ্কার করা হয়েছে। এদিকে ভিডিও বার্তায় মাদক গ্রহণ ও অনিয়ন্ত্রিত জীবনের অভিযোগ প্রমাণ করতে না পারলে চট্টগ্রামের গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সহ 2 জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ফাতেমা খানম লিজা। আজকে চট্টগ্রাম মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে যে 2টি এলিগেশন এনেছে, প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী। আমি আলটিমেটাম দিচ্ছি, তারা যদি আগামী 2 ঘন্টার মধ্যে আমার মাদক সেবনে যদি কোনো প্রমাণস্বরূপ প্রুফ করতে না পারে তাহলে আমি তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিব। এবং দ্বিতীয়ত হচ্ছে অনিয়ন্ত্রিত জীবন নিয়ে, সম্পূর্ণ বেসিস একটা ইস্যু। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তারা। তবে দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর আগে 5 মাসের বকেয়া বেতন সহ 5 দফা দাবিতে শনিবার সকাল 10টা থেকে পরিকল্পনা কমিশনের সামনের সড়কের যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকেরা জানান, চাকুরি স্থায়ীকরণ, রাজস্ব খাতে অন্তর্ভুক্তি, বেতন বৃদ্ধির দাবিতে সারা দেশ থেকে এসেছেন তারা। একই সাথে গত ঈদুল ফিতরের পাওনা বোনাস, ঈদুল আজহার বোনাস এবং 5,000 টাকা থেকে বাড়িয়ে মাসিক বেতন 15,000 টাকা করার দাবিও জানান তারা। পরবর্তীতে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও সংশ্লিষ্টরা। সেখানে মৌখিকভাবে 5 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন মক্তব ভিত্তিক শিক্ষকেরা। ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সকালে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা চাই যে যতটা সম্ভব হয় হিউম্যান টাচ কমিয়ে আনা। যে সেবাগুলো আমাদের স্থানীয় সরকার বিভাগ থেকে দেওয়া হয়, আপনারা জানেন একেবারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমরা সেবা দিয়ে থাকি। সেক্ষেত্রে হিউম্যান টাচই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতি এবং দীর্ঘসূত্রিতার একটা কারণ। আমরা মনে করি ডিজিটাইজেশনের মাধ্যমে সেটা কমিয়ে আনা সম্ভব এবং জনগণকে সরকারের সেবা গ্রহণের ক্ষেত্রে আরও
ভালোভাবে সেবাটা দেওয়া সম্ভব। ভারতে কোনো বাংলাদেশি থাকলে পুশ ইন না করে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তে রায়মঙ্গল নদীর বয়সিং এলাকার বিজিবির ভাসমান বিউপি উদ্বোধন শেষে তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানকারী অবৈধ ভারতীয়দের ভারতের মতো পুশ ব্যাক করা হবে না, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে। তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই, আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। পঞ্চগড় সীমান্তের 3টি পয়েন্ট দিয়ে নারী শিশু সহ 11 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বোদা উপজেলার মালকাডাঙ্গা ও কাজলদিঘি ও ডানাকাটা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করা হয়। তবে বিজিবির কর্মকর্তারা এ ঘটনাকে পুশব্যাক বলছেন। বিজিবি জানায়, ভারতীয় পুলিশ তাদের 2 মে ভারতের মুম্বাই থেকে আটকের পর 17 মে পর্যন্ত পুলিশ হেফাজতে রাখে। পরে 125 জন বাংলাদেশি নাগরিককে বিমানে করে শিলিগুড়ি পাঠায়। সেখান থেকে 11 জনকে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকার ঘোরাফেরা করতে দেখে বিজিবি ক্যাম্পে খবর দিলে তাদের আটক করা হয়। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়। আপনার রক্তচাপ সঠিকভাবে পরিমাপ করুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হন প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে র্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়া মুগ্ধা জেনারেল হাসপাতাল ও হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটি অব মেডিসিনের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আল আজিজ। এসব আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমরা জানি প্রতি বছর সারা বিশ্বে 1.4 বিলিয়ন মানুষ এই হাইপারটেনশনের জন্য মারা যায়। এই জন্য এই হাইপারটেনশন যাতে এটাকে আমরা অবহেলা না করি, এটার যথাযথ চিকিৎসা নেই, সঠিকভাবে নিয়ন্ত্রণ করি এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলি। হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা হয়, মাথায় যদি রক্তক্ষরণ হয় অথবা কিডনি ফেলিউর হয়, তখন ওনারা আমাদের কাছে আসতে পারে। তখন আমরা বুঝতে পারি তার উচ্চ রক্তচাপ ছিল। সবাই সচেতন হন এবং এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। গ্রিন সাভার ক্লিন সাভার প্রতিপাদ্যে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাভারের একটি কনফারেন্স হলে নাগরিক কমিটি ও নাগরিক ফোরামের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সড়ক মহাসড়ক ব্যবস্থাপনা সহ পরিকল্পিত নগরায়নের প্রতি জোর দেন বক্তারা। তারা বলেন, যত্রতত্র শিল্পায়ন ও পরিবেশ দূষণ থেকে সাভারকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খাল ও নদী দখলমুক্ত করে নিরাপদ ও বাসযোগ্য সাভার গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানানো হয় আলোচনা সভা থেকে। চায়ের দাম না বাড়লে চা শ্রমিকদের বেতন বাড়াতে চাপ দেওয়া যাবে না, তাই নিলামে চায়ের দাম বাড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, চা বাগানে প্রবেশ করতে পর্যটকদের 20 টাকা হারে ফি দেওয়ার ব্যবস্থা নিতে হবে। চায়ের দামের
কালকে যেটা শুনলাম যে তারা যে অকশন রেট নির্ধারিত আছে সেই অকশন রেটেরও উপরে হচ্ছে প্রোডাকশন রেট। কাজে এটা যদি সামঞ্জস্য না হয়, আমিও তো চাপ নিতে পারছি যে বেতন বাড়াবো বা তাদের কারো কোনো, এটা ইমিডিয়েট এই আমাকে চেয়ারম্যান বললেন এটা বাড়াবার একটা সিদ্ধান্ত হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো এটা বাড়বে। গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টার কার্ড যৌথভাবে নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন ব্যাংকটির নীতি নির্ধারকরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক সহ ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা। এসব কার্ডে সংযুক্ত রয়েছে কন্ট্যাক্টলেস প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন নিরাপত্তা ব্যবস্থা, যা গ্রাহকদের দেশ বিদেশে নির্বিঘ্নে ও নিরাপদে লেনদেনে সুবিধা দিবে। এই কার্ড ব্যবহারকারীরা ভ্রমণ, লাইফস্টাইল ও রেস্টুরেন্টে খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা ভোগ করতে পারবেন। নিরাপদ নির্মাণে আস্থা বৃদ্ধির লক্ষ্যে লাইফ সাইকেল অব সিমেন্ট ইন কনস্ট্রাকশন শীর্ষক কর্মশালা আয়োজন করেছে এনজিএস সিমেন্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এই কর্মশালায় সিমেন্টের পরিবেশগত প্রভাব ও পুনঃব্যবহারযোগ্য তা নিয়ে বিশদ আলোচনা হয়। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির পরিচালক অভিমন্যু সাহা, সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক আসিত কুমার সাহা। সিমেন্টের উদ্ভাবন, গবেষণা এবং পরিবেশ বান্ধব ব্যবহার নিয়ে আলোচনা হয় সেমিনারে। এছাড়া এনজিএস সিমেন্টের নতুন পণ্য এনজিএস পাওয়ারের মোড়কও উন্মোচন করা হয়। পরে কর্মশালায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এবারে দেশের বাইরের খবর। কাতারের দোহায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে নতুন করে আলোচনা শুরু চলছে হামাসের। বিষয়টি ইসরায়েল ও হামাস দুই পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো জানান, ইসরায়েলি প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ আলোচনায় যুদ্ধবন্ধ সহ বন্দি বিনিময়, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলিদের হামলা। গেল একদিনে গাজায় প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক ফিলিস্তিনি। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরদিনই অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট পরিচালনা করছে ইসরায়েলের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিম অংশে ভয়াবহ টর্নেডোর আঘাতে নিহত হয়েছেন অন্তত 21 জন। এদের মধ্যে কেনটাকি অঙ্গরাজ্যে 14 জন এবং মিসৌরিতে 6 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ইলিনয় ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যেও ঘরবাড়ি ও বিদ্যুৎ সংযোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোর তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে আছে 12টি অঙ্গরাজ্যের 7 লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, যার মধ্যে মিসৌরি ও কেনটাকিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু মিসৌরিতেই ক্ষতিগ্রস্ত হয়েছে 5000 ভবন। মিসৌরি ও কেনটাকিতে আঘাত হানার পর টর্নেডোটি দুর্বল হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে এখনও ঝুঁকির মধ্যে আছে প্রায় 2 কোটি বাসিন্দা। এবারে খেলার প্রসঙ্গ। তৃতীয় বিভাগ ক্রিকেটের দল মনোনয়নের ক্ষেত্রে কিছু ক্লাবকে অনৈতিক সুবিধা দিয়েছে আগের কমিটি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে এমনটাই জানিয়েছে দুদক। শনিবার অভিযান শেষে তারা আরও জানিয়েছে, বিসিবির গঠনতন্ত্রেও অসঙ্গতি পাওয়া গেছে। একই সঙ্গে বিসিবির আর্থিক অনিয়ম নিয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে দুদক। থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা দেখলাম। পাশাপাশি বিসিবি যে গঠিত হয়েছে এটা একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হচ্ছে। সেই গঠনতন্ত্রটাকে কতটুকু বৈধ বা কতটুকু সিদ্ধ সেই ব্যাপারটা আমরা আজকে পর্যালোচনা করেছি। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি
এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। কাতারে প্রবাসীদের নিয়ে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। স্থানীয় সময় শুক্রবার রাতে ফাইনাল ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। 3-2 গোলে প্রতিপক্ষ দল পদ্মাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে মেঘনা। কর্মব্যস্ততার মাঝে শুক্রবার ছুটির দিনে খেলাধুলায় অংশ নিতে পেরে খুশি প্রবাসীরা। বাংলাদেশ দূতাবাসকে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে ফুটবল ছাড়াও বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রদূত। প্রথমবারের মতো দূতাবাস আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে কাতার প্রবাসীদের 4টি দল। প্রধান অতিথি হিসেবে আপনাদেরকে নিয়ে 2024 অগাস্ট বিপ্লবের পরে তারুণ্যের একটি বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের ধারাবাহিকতায় আমরা দোহার কাতারে কমিউনিটির বিনোদনের জন্য আমরা বিভিন্ন জিনিস আয়োজন করে থাকি, বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি এবং তার একটি অংশ হলো আজকে যেমন ফুটবল টুর্নামেন্ট। আমরা আশা করছি যে এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেলে আমরা ভবিষ্যতে কমিউনিটির জন্য আরও অনেক কিছু হয়তো আয়োজন করতে পারবো। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন সাকিব আল হাসান। রোববার লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। পাকিস্তান সুপার লিগে 2 আসরে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে দ্বিতীয়বারের মতো নাম লিখিয়েছেন সাকিব। ইতিমধ্যেই স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি। রোববার লাহোরের জার্সিতে দেখা যেতে পারে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে। ভারত পাকিস্তান সামরিক সংঘাতে 1 সপ্তাহ বন্ধ ছিল পিএসএল। শনিবার পুনরায় মাঠে গড়াতে যাচ্ছে পিএসএল এর এবারের আসর। পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে দলটি। সাকিব, কুশল মেন্ডিস ও ভানুকা রাজাপাকসেকে স্বাগত জানিয়েছে লাহোর কালান্দার্স। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।